এবারে কিছু বিবিধ আইন আমরা দেখবো। তো বিবিধ আইন বা মিসেলেনিয়াস যে লজ গুলো আছে তার মধ্যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আইন, 29 নম্বর আইন আমার নোটের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান 1972। আচ্ছা, এখানে দেখেন আমি কিন্তু বাংলাদেশ লিখিনি, কি লিখেছি? বাংলাদেশের। আমি কি ভুল লিখেছি মনে হচ্ছে? না স্যার, বাংলাদেশের সংবিধান হবে। বাংলাদেশেরই হবে, বাংলাদেশ বাংলাদেশ। সংবিধান না। অনেকের বাংলাদেশ জি স্যার। সংবিধান বলতে পারেন, তাই আমি এটা একটু স্মরণ করে দিলাম। তো রনি আপু, এটা কিন্তু বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ সংবিধান না। ঠিক আছে? জি স্যার। কারণ জি স্যার, থ্যাংক ইউ। এখানে ওই যে কনস্টিটিউশন অফ বাংলাদেশ, ওই যে অফ লেখা হয়, এই কারণে অফ মানেই তো এর, তাহলে অফ বাংলাদেশ মানে বুঝতে পারলাম। বাংলাদেশের। ঠিক আছে? আচ্ছা, কয়েকটি দেশের নাম বলুন যাদের লিখিত সংবিধান আছে। সংবিধান থেকে প্রশ্ন যখন হবে এই ধরনের প্রশ্ন করতে পারে। লিখিত সংবিধান আছে আমাদের বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের, আমেরিকার। সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? আমেরিকার সংবিধান সবচেয়ে ছোট। এবং পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সংবিধান থেকে প্রশ্ন করলে এগুলোই করবে। সংবিধান থেকে প্রশ্ন করে কি? হ্যাঁ, করে। সংবিধান থেকে প্রশ্ন করে, কারণ সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। এখন সংবিধান থেকে এখন প্রশ্ন করার সম্ভাবনা আরো বেশি। সংবিধান নিয়ে খুব কি হচ্ছে, আলোচনা হচ্ছে। কোন দেশের অলিখিত সংবিধান আছে? ব্রিটেন বা ইংল্যান্ডের। ইংল্যান্ডের যে সংবিধান সেটা আবার লিখিত না, অলিখিত। কোথাও লিখা নাই সংবিধানের আর্টিকেল বা কোনো কিছু। লুকাস স্ট্যান্ডি কি? লুকাস স্ট্যান্ডি সম্পর্কে আমি আপনাদেরকে সাক্ষ্য কিছুটা পড়ানোর চেষ্টা করেছি ক্লাস টেস্টের মধ্যে। লুকাস স্ট্যান্ডি হচ্ছে মামলা করার অধিকার। সিভিল মামলায় আমরা লিখি লিখিত জবাবে যে এই মামলা করার লুকাস স্ট্যান্ডি নাই, মানে ব্যক্তিগত যোগ্যতা নাই, মামলা করার অধিকার নাই। খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। প্রশ্ন আসে, বাংলাদেশের সংবিধানের নাম কি? তাহলে এই যে সংবিধানের নাম জিজ্ঞাসা করলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান 1972 এভাবে বলতে হবে। এখানে একটি প্রস্তাবনা আছে, 4টি তফসিল আছে, 11টি ভাগ আছে, এবং 153টি অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদের ইংলিশ হচ্ছে আর্টিকেল। আমরা বার কাউন্সিলের অর্ডার যে পড়েছি, অর্ডারে কিন্তু আর্টিকেল ছিল, সংবিধানেও আর্টিকেল। ভাইবার প্রশ্ন আসে 154তম আর্টিকেলে কি আছে সংবিধানের বলেন? তখন উত্তর হবে সর্বশেষ অনুচ্ছেদ হচ্ছে 153, 154 বলে কোনো আর্টিকেল নাই। হ্যাঁ, এই প্রশ্ন আসে ভাইভাতে। আমাদের সংবিধান প্রণয়নকারী কর্তৃপক্ষকে গণপরিষদ। অধ্যাদেশ বা অর্ডিন্যান্স কি? রাষ্ট্রপতি আশু ব্যবস্থা, আশু মানে খুব জরুরি অবস্থা গ্রহণের জন্য যে আইন পাশ এবং জারি করে সেটাই হচ্ছে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। সংবিধানের প্রাধান্য বা সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন বলতে কি বোঝেন? অনুচ্ছেদ 7-এ বলা আছে। যদি প্রশ্ন করে যে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন বা সংবিধানের প্রাধান্য বলতে কি বোঝেন, তখন এইভাবে উত্তর করতে হবে। আর যদি বলে কোন অনুচ্ছেদে আছে, তখন বলবেন 7 অনুচ্ছেদে আছে। এটার সংজ্ঞা কি? দেশের প্রচলিত সকল আইনের উপরে সংবিধানের প্রাধান্য থাকবে, মানে সংবিধান হচ্ছে সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি। 7 ধারায় এটা বলাই আছে। মৌলিক অধিকার সংবিধানের কত ভাগে আছে? তৃতীয় ভাগে আছে। অনুচ্ছেদগুলো 26 থেকে 43 পর্যন্ত আছে। মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। কত অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সংক্রান্ত বিধান আছে? 64। বাংলাদেশ সংবিধানের জনক কে, মানে রচয়িতা কে, বা যে কমিটি ছিল তার প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। আচ্ছা, আরো কিছু এখানে তারিখ দেওয়া আছে, কতবার কি হয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, আরেকটা বিষয়, রাষ্ট্রপতির অভিশংসন এবং অপসারণ কি? সংবিধান লঙ্ঘন ও গুরুতর অসদাচরণের জন্য অভিশংসন, এবং শারীরিক বা মানসিক অসামর্থ্যের জন্য অপসারণ। অর্থাৎ সম্মানের সাথে যদি তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয় সেটাকে অপসারণ বলা হবে। আর অভিশংসন বলতে অন্যায় করেছেন, ভোটাভুটির মাধ্যমে তাকে বাতিল করে দেওয়া রাষ্ট্রপতির পদ থেকে। এটা একটা আইনি প্রক্রিয়া এই দুইটা ক্ষেত্রে। আচ্ছা, সর্বশেষ আইন আমার নোটে, জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আইন, তাই এই নোটে আমি রাখার চেষ্টা করেছি। আপনি এই এইটা হচ্ছে আইনের গ্লোসারির মতন, মানে মোটামুটি অনেক কিছুই এখানে কি করা হয়েছে, স্থান দেওয়া হয়েছে, অনেকটা ডিকশনারির মতন, যে সব আইনের বিষয়গুলো এখানে কি করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। অনেকটা আমরা মুসলমানদের যেমন কোরআন শরীফ আছে, আল কোরআন সংক্ষেপে থাকে, সেটার ব্যাখ্যা আমরা কোথায় পাই? বিভিন্ন হাদিস বা তর্জমায়। জেনারেল ক্লজেস অ্যাক্টের কাজ হচ্ছে যখন কোনো আইনের ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা নিয়ে জটিলতা তৈরি হবে, এই আইনের হেল্প নিতে হবে। এই হচ্ছে কাজ। অনার্সে পড়ানো হয়,
টুয়ার্সে পড়ানো হয় কিনা আমি জানি না, তবে খুবই গুরুত্বপূর্ণ আইন। এই জেনারেল ক্লজেস অ্যাক্টের বই আমার কাছে আছে, আপনাদেরও থাকা উচিত, আইনজীবী হিসাবে চেম্বারে রাখবেন এই বইটা। জেনারেল ক্লজেস অ্যাক্ট কত সালের? 1897 সালের। দোবারা সাজা বা ডাবল জিওপার্ডি, আমরা দোবারা সাজা ডাবল জিওপার্ডি সিআরপিসির 403-এ পড়ি। যদি আপনাকে প্রশ্ন করে বলেন ডাবল জিওপার্ডি কোন আইনে আছে, তখন বলবেন যে ফৌজদারি কার্যবিধির বা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর সেকশন 403, 403-তে আছে। এবং যদি বলে আর কোন আইনে আছে আপনি কি জানেন, তখন বলবেন হ্যাঁ জেনারেল ক্লজেস অ্যাক্টের ধারা 26-এ আছে এই সম্পর্কে বলা। মানে এখানে সংজ্ঞা দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে। কোন আইন ইন্টারপ্রিটেশন আইন নামে পরিচিত? এই আইনকে আসলে ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যামূলক আইন বলা হয়, এই জেনারেল ক্লজেস অ্যাক্টকে। এই আইনের খসড়াকে তৈরি করেছেন হুইটলি স্টোক। বলেন হুইটলি স্টোক আর কোন ফেমাস আইন তৈরি করেছে? আমরা 7টা আইন পড়ি না, সেই আইনের মধ্যে আছে। আপনি যে সবকিছু জানবেন তা না, আমি প্র্যাকটিস করবো তো দেখে দেখে, আইন তো আমাকে মুখস্থ বলতে হবে না, তাই না? তাই একটু ভদ্রভাবে বলতে হবে যদি পারেন। না পারলে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যতটুকু মনে পড়ছে বলবেন, চান্স নিবেন। এটা তো এমসিকিউ না যে ক পূরণ করলে আমি খ পূরণ করতে পারবো না। ঠিক আছে? মানে আপনার উত্তরের মতো, যদি উত্তর আপনি ফ্র্যাঙ্কলি দেন, ওনারও ফ্র্যাঙ্কলি আপনাকে নিবে। তবে হ্যাঁ, বোর্ড কেমন সেটা দু একটা প্রশ্ন এবং তাদের অ্যাটিটিউড থেকে বুঝতে পারবেন। মানে যদি 10টা বোর্ড থাকে, 8টা বোর্ডই কিন্তু খুব ফ্রেন্ডলি হয়। এবং আপনি যে একজন শিক্ষানবিশ, এখন অ্যাডভোকেট হননি, প্র্যাকটিস ঠিকভাবে করেননি, এটা জেনেই তাদের আপনাকে প্রশ্ন করবে। এবং এনভায়রনমেন্ট খুব ফ্রেন্ডলি করার চেষ্টা করে। যেমন আমার বোর্ডে দুইজন খুব প্রশ্ন করছিলেন আমাকে, তৃতীয় ব্যক্তি বলছে যে ইনাকে এত প্রশ্ন করছেন কেন, ইনাকে পাশ করে ছেড়ে দেন তো, তাড়াতাড়ি আরো প্রশ্ন করতে হবে। মানে উনি প্রশ্ন না করে ডিরেক্ট বললেন ওনাকে পাশ করে ছেড়ে দেন, ওনার এমসিকিউ এবং রিটেনের রেজাল্ট ভালো আছে এবং মনে হচ্ছে উনি কোর্টে যান। উনি আমার পক্ষে সুপারিশ করলেন। তারপরে ওনার দিকে আমি তাকালাম। আচ্ছা, বোর্ডে যে অ্যাটিটিউড কিরকম হবে, যখন যিনি প্রশ্ন করবেন তার দিকে আই কন্টাক্ট করতে হবে আপনাকে। আবার এই টেবিল, আমি যেমন টেবিলের উপরে হাত দিয়ে আপনার লেকচার দিচ্ছি, টেবিলে হাত দেওয়া যাবে না, আপনার টেবিলের নিচে হাত রাখতে হবে এবং টেবিল থেকে একটু দূরত্ব বজায় রেখে, চেয়ার ওইভাবে সেট করা থাকে। তো লম্বা হাত হলে কিন্তু আপনি চাইলে হাতটা টেবিলের উপর দিতে পারেন, সেটা কিন্তু করা যাবে না। টেবিলের নিচে হাত রাখবেন এবং যিনি প্রশ্ন করছেন তার দিকে আই কন্টাক্ট করে উত্তর দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। বাকি দুই তিনজন যতজন আছে দেখার দরকার নেই, যখন যিনি কথা বলবেন তার দিকে, ইনি কথা বলছেন এনার দিকে, ইনি কথা বলছেন এনার দিকে, ইনি কথা বলছেন এনার দিকে। এগুলো আমি শেখাবো, প্র্যাকটিক্যাল জিনিস। মক টেস্ট নিবো দুইটা, এর মধ্যে শিখিয়ে দেবো।